ভারত আমেরিকার মোকাবিলা করছে। রিপাবলিক টিভির প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত সরকার নিজের অর্থনৈতিক আর রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখার তাগিদে আন্তর্জাতিক কূটনৈতিক জগতে খোলাখুলিভাবে আমেরিকার মোকাবিলা করছে। এই তথ্যটা সত্যি হলে সেখানে আশঙ্কার কারণ থাকলেও তার মধ্যে অন্তর্নিহিত শুভ লক্ষণের একটা আভাসও পাওয়া যায়। 1990 সালের পর থেকে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম ভারতকে জগতের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, লার্জেস্ট ডেমোক্রেসি, আর আমেরিকার স্বাভাবিক দোসর, ন্যাচারাল অ্যালাই, এই পরিচয় দিয়ে প্রচার চালিয়ে এসেছে। 1990 সালের আগে ভারতের আর্থসামাজিক রাজনীতি ছিল আমেরিকা আর তার পশ্চিমী দোসর দেশগুলির অত্যন্ত অনুগত এবং গৃহপালিত। তা সত্ত্বেও পশ্চিমের প্রভাবশালী মাধ্যম জগতে ভারতের যে ছবি তুলে ধরেছিল তাতে ভারতীয় হিসেবে পশ্চিমী দেশে নিজের সম্মান নিয়ে দিন যাপন করা বিশেষ সুবিধাজনক ছিল না। 1990 সালের পর থেকে কংগ্রেস দলের রাজনৈতিক নেতৃত্ব দেশের অর্থনীতিতে উদারীকরণ, ইংরেজিতে যাকে বলা হয় লিবারেলাইজেশন, এই নীতি ঘোষণা করার সঙ্গে সঙ্গে দেশের যেসব পণ্যের বাজার পশ্চিমী ব্যবসা প্রতিষ্ঠানগুলো কবজা করে নিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে দূরদর্শন সহ বিভিন্ন সংবাদ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান আর স্বাস্থ্য পরিষেবা। অর্থনীতিতে উদারীকরণের সাথে সাথেই ভারত সম্বন্ধে পশ্চিমী প্রচারের গুণগত মান হঠাৎ যে পাল্টে গেল তার অন্যতম কারণ আমেরিকার ব্যবসায়ী সংস্থাগুলো আক্রমণাত্মকভাবে হাতড়ে নিল ভারতের বিশাল বাজার দখল করার এক সুবর্ণ সুযোগ। বিশেষত আমেরিকার সংবাদ আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভারত জুড়ে তাদের প্রভাব বিস্তার করার মাধ্যমে যে জগৎজোড়া প্রতিপত্তি গড়ে তুলতে পারবে, সেই মুনাফা 7 রাজার ধন এক মানিক, যার কোনো জাগতিক মূল্য হতেই পারে না। সুতরাং 1990 এর পর থেকেই আমেরিকা আর তার পশ্চিমী দোসর সম্প্রদায় হঠাৎ আবিষ্কার করে ফেলল ভারত আর উন্নয়নশীল দেশ নয়। ভারতের গ্রোথ রেট আকাশচুম্বী। কিছুদিনের মধ্যেই অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠিতে পশ্চিমী প্রচার অনুসারে ভারত চীনকে ছাড়িয়ে গেল বলে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমেরিকা আর তার পশ্চিমী দোসরদের হঠাৎ ভোল পাল্টাবার ফলে ভারতীয় হিসেবে আমেরিকার দৈনন্দিন জীবনে টিকে থাকা অপেক্ষাকৃত সহজতর মনে হয়েছে বা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো 1990 সালের আগের তুলনায় ইংরেজিভাষী ভারতীয়দের আরও অনেক বেশি করে আমেরিকার সপক্ষে মগজ ধোলাই করে চলেছে। ভারতে আমেরিকান সংবাদ মাধ্যমের প্রচার ব্যবস্থার কার্যক্রম ব্যাপক এবং আক্রমণাত্মক। ভারতীয় জনসংখ্যার শতকরা 5 ভাগ ইংরেজিভাষী শাসক শ্রেণী। দেশের আপামর জনসাধারণকে তারা পশ্চিমের অনুগত, গৃহপালিত করে রেখেছে। ইংরেজিভাষী ভারতীয় শাসক শ্রেণীর মানসিকতা অতি সুচিন্তিত, সুপরিকল্পিত উপায়ে প্রভাবিত করা হয়েছে। এই ইংরেজিভাষী ভারতীয় শাসক শ্রেণী পশ্চিমের সব কিছুর নির্লজ্জ নকল করে পুরো দেশটাকেই পশ্চিমের পায়ে বিলিয়ে দেবার মানসিকতা অর্জন করেছে। ভারতকে পশ্চিমের অনুগত, গৃহপালিত করে তোলবার পেছনে সবথেকে বড় অবদান দুটি প্রতিষ্ঠানের। প্রথম, প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর, কিছু তার ভারতীয়, কিছু আমেরিকান। দ্বিতীয়, দেশের শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা ব্যবস্থা, যার প্রভাবে শাসক শ্রেণী যারা দেখতে ভারতীয় হলেও মনে প্রাণে এবং শয়নে স্বপনে তারা পুরোপুরি ইঙ্গো আমেরিকান। এরাই সাধারণ মানুষের মনোভাব পুরোপুরিভাবে ইঙ্গো আমেরিকার অনুগত, গৃহপালিত করে তুলেছে অথবা তোলবার সব ব্যবস্থার প্রতি ঢালাও ছাড় দিয়ে রেখেছে। উল্লেখ করা যেতে পারে, বিগত কয়েক দশক ধরে জগৎ জুড়ে আলোচনা চলছে বিগত 30-40 বছরের ভেতরে প্রায় 80 কোটি অধিবাসীকে চীন সরকার দারিদ্র পীড়িত অবস্থা থেকে মধ্যবিত্ত পর্যায়ে তুলে এনেছে। মোটামুটি সেই সময় 2019 সালে অভিজিৎ ব্যানার্জি নামে জনৈক ভারতীয় বাঙালি অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
তার গবেষণার মূল কেন্দ্র হচ্ছে মার্কিনী সংস্থা যেমন ফোর্ড ফাউন্ডেশন, MIT অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইত্যাদি। গবেষণার বিষয়বস্তু বিশ্বব্যাপী দারিদ্র্যের প্রতিকার। বলা বাহুল্য, তৃতীয় বিশ্বের কোনো ব্যক্তিত্বকে এই ধরনের পুরস্কার পেতে হলে তার গবেষণার থেকেও বহুগুণে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকান সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা। সুতরাং কি করা হচ্ছে সেটা নিতান্তই গৌণ, কে করছে সেটাই মুখ্য। এই পটভূমিকায় রিপাবলিক টিভির সৌজন্যে পাওয়া একটা প্রতিবেদন আপনাদের শোনাচ্ছি। এই প্রতিবেদনে একটা বিশেষ প্রসঙ্গের উল্লেখ করা হয়েছে। দেখা যাচ্ছে ভারত সরকার নিজ দেশের স্বার্থে তার স্বাধীন বিচার বুদ্ধির জেরে আমেরিকা ছাড়াও অন্যান্য দেশের থেকে অনেক সস্তায় সমরাস্ত্র বা জ্বালানি তেল কিনছে, যেটা আমেরিকার স্বার্থ বিরোধী। ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের এই জাতীয় স্বাধীন আর আত্মসম্মান জ্ঞান সম্পন্ন সিদ্ধান্ত যা আগে সচরাচর দেখা যায়নি, সেটা আমেরিকার রাজনৈতিক নেতৃত্ব তাদের প্রতি ভারতের আনুগত্যের ঘাটতি বলে মনে করছে। রিপাবলিক টিভির এই প্রতিবেদনটা দেখুন। এটা মহাবিপর্যয়। মার্কিন রাষ্ট্রের বড় বড় ঘুঘুর বাসায় বসে থাকা প্রভাবশালী ঘুঘুরা ভারতের অর্থনীতি, বাণিজ্য নীতি, বিদেশ নীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কোনোভাবেই সেটা পারছে না। এরকম বিদেশ নীতি হলে তো আমেরিকার সমস্যা। এমন একটা দেশ যার নিজের কোনো বিদেশ নীতি নেই, বরং শুধু ধান্দা নীতি আছে, তার ভারতের এই রূপ দেখলে বড্ড গাত্রদাহ হয়। আর তাই জন্যই একটা গোটা দেশের ভিতরে ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে এক মুহূর্ত অপেক্ষা করে না আমেরিকা। কোথায় কোথায় আঘাত লাগছে, কোথায় কোথায় দুশ্চিন্তা তৈরি হচ্ছে, কোথায় কোথায় কপালে উদ্বেগের ভাঁজ স্পষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোই আজ দেখিয়ে দেব। আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা বা সবচেয়ে লাভজনক ব্যবসা গোটা বিশ্বজুড়ে কি? অস্ত্র ব্যবসা। বলাই বাহুল্য, সবাই জানেন। সেই অস্ত্র ব্যবসা ভারতে একচেটিয়াভাবে শুধু আমেরিকাই করবে এমনটা তারা ভেবেছিল। আমেরিকান ডিপ স্টেট, মানে আমেরিকায় বিভিন্ন যে ঘুঘুর বাসা রয়েছে, সেখানে যেসব প্রভাবশালী ঘুঘুরা বসে রয়েছেন, তাদের খুব গায়ে লাগছে যে ভারত আমেরিকার থেকে অনেক অস্ত্রই কিনছে না, অন্য নানান দেশ থেকে কিনছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা এস ট্রায়াম্ফ 400 এর ছবি। এস ট্রায়াম্ফ 400 কি? এটা একটা মিসাইল ডিফেন্স সিস্টেম, মানে আকাশ পথে যদি কেউ কোনো বিদেশি শক্তি সেটা। রিপাবলিক টিভির এই প্রতিবেদনে যেটা লক্ষণীয় তা হলো 1945 সাল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিগত 80 বছর ধরে আমেরিকা আর তার পশ্চিমী দোসর সম্প্রদায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অন্তত 260টা সশস্ত্র সংগ্রাম বাঁধিয়েছে। আমেরিকার উস্কানিতে বিশ্বজুড়ে এই মুহূর্তে প্রায় 120টা সশস্ত্র সংগ্রাম বহাল রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে তার কোনো নাম নিশানা থাকে না। আজ যে হঠাৎ আমেরিকার বর্বরচিত হিংসাত্মক কার্যকলাপ সম্বন্ধে একটা অপ্রিয় সত্য নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হলো, তার অর্থ কী হতে পারে? বিশেষত শাসক দলের অর্থাৎ বিজেপি দলের অনুগত এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যখন এমন একটা প্রতিবেদন প্রকাশ পেল, তার অর্থ কী? তাহলে আমেরিকার সাথে ভারতের এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা শুরু হতে চলেছে। এই প্রসঙ্গ উত্থাপনের যৌক্তিকতাই বা কী? অভিজ্ঞতা অনুসারে যে কোনো উন্নয়নশীল দেশ যারা আমেরিকার অনুগত গৃহপালিত, এইসব দেশের আপামর জনসাধারণ কখনো সুসভ্য, সচ্ছল, সম্ভ্রান্ত জীবনের মুখ দেখেনি। দৃষ্টান্ত হিসেবে পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকার দেশগুলোর উদাহরণ দেওয়া যেতে পারে। অপরদিকে যে দেশগুলো সাহসিকতার সঙ্গে আমেরিকা আর পশ্চিমের স্বেচ্ছাচারিতার মোকাবিলা করেছে, সেই সব দেশে আপামর জনসাধারণের জীবনে আর্থসামাজিক উন্নতি সুনিশ্চিত হয়েছে, যেমন চীন, রাশিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, কিউবা, ইরান ইত্যাদি দেশ। যদি দেখা যায় ভারতের সাথে আমেরিকা আর তার পশ্চিমী সাকরের দেশগুলোর একটা জোরালো সংঘর্ষের সূত্রপাত ঘটেছে, তাহলে নিঃসন্দেহে সেটা শুভ লক্ষণ। যে রাজনৈতিক নেতৃত্ব ভারতের 145 কোটি জনগণের সার্বিক আর্থসামাজিক উন্নতি ঘটাতে পারে, সেই নেতৃত্বের ভেতরে আর বাইরের চেহারাটা দেখেই বোঝা যায় সেই নেতৃত্ব কতখানি সম্ভাবনাময়। কেন এই প্রসঙ্গ উত্থাপন করছি? কারণ 1950 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে যখন এক বিপ্লবী সরকারের আগমন ঘটে, তখনই আমেরিকার রাজনৈতিক সম্প্রদায় বুঝতে পেরেছিল এই নেতৃত্বের প্রভাব
আমেরিকার পক্ষে কতটা সুদূর প্রসারী হতে পারে। এই আশঙ্কায় আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান একটা স্মরণীয় মন্তব্য করেছিলেন, যার সারমর্ম নিয়ে আজও আলোচনা হয়। মাও সেতুংয়ের তৎকালীন প্রতিদ্বন্দ্বী চিয়াং কাইশেককে কড়া সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রুম্যান 1949 সালেই বলেছিলেন, বিকজ অফ ইউ উই লস্ট চায়না। রাজনৈতিক বিশ্লেষকেরা আজও প্রশ্ন তোলেন, উই লস্ট চায়না বলতে রাষ্ট্রপতি ট্রুম্যান মহাশয় সঠিক কী বোঝাতে চেয়েছিলেন, সেই আলোচনার মধ্যে আমরা যাচ্ছি না। আরেকটা প্রতিবেদন দেখিয়ে বোঝাবার চেষ্টা করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার অনুগত গৃহপালিত হয়ে সরকার চালাতে চাননি বলেই আমেরিকার চক্রান্তে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। আমেরিকা তার নিজের স্বার্থ রক্ষার খাতিরে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করবে, চীন এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক তার আভাস বছর দেড়েক আগেই দিয়েছিল। প্রতিবেদনে তাদের বক্তব্য শোনা যাক। চীনের পর্যবেক্ষকদের ধারণা, যেসব দেশ চীনের বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিয়েছে, এরকম দেশগুলোকে যুক্তরাষ্ট্র নানাভাবে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। একই ধরনের প্রতিফলন ঘটেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ এক প্রতিবেদনে। এই প্রতিবেদনে আরব বিশ্বের কয়েকটি দেশ এবং হংকং, তাইওয়ান, জিনজিয়াং এবং তিব্বত সহ বিভিন্ন স্থানে কালার রিভলিউশনে উস্কানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডির তীব্র সমালোচনা করেছে। জাকারোভা গত বছরের 25শে ডিসেম্বর বলেছিলেন, 2024 সালের 7ই জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি কালার রিভলিউশন ঘটানোর চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকার গণতন্ত্র, স্বাধীনতা আর মানবাধিকার রক্ষার মুখোশ খুলে দেবার যে দুঃসাহসিক আর মহান প্রচেষ্টা রিপাবলিক টিভি গ্রহণ করেছে, তার অন্তর্নিহিত অর্থটা কি হতে পারে? আমেরিকা আর ভারতের মধ্যে সম্পর্কটা কোন দিকে গড়ায় সেটা সময়ের সাথেই বোঝা যাবে। যদি দেখা যায় দুই দেশের সম্পর্ক ক্রমশ মধুর থেকে মধুরতর হয়ে চলেছে, যেমন ঘটেছে বিগত 80 বছর ধরে, তবে বুঝতে হবে ভারত দেশটা শতকরা 5 ভাগ ইংরেজিভাষী ভারতীয় শাসক শ্রেণীর জন্যে স্বপ্নরাজ্য হতে চলেছে। বাকি 95 ভাগের কপালে রয়েছে নিশ্চিত নরক ভোগ। অপরদিকে যদি দেখা যায় ভারত আর আমেরিকার সম্পর্ক ক্রমশ মারমুখী হয়ে উঠছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে দেশটা এমন এক সরকারের নেতৃত্বে রয়েছে যারা দেশের 5 ভাগ নয় 95 ভাগ মানুষের স্বার্থ চিন্তায় আটঘাট বেঁধে চলেছে। সুতরাং দেশের যারা বঞ্চিত, অবহেলিত, যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা কিছুতেই বুঝে উঠতে পারলে না সব থেকেও কেন তাদের কিছুই নেই, মানুষ যাদের চোখের জলের কোনো হিসেব রাখলে না, তাদেরই স্বার্থ রক্ষার তাগিদে দেশে এক নূতন নেতৃত্বের উত্থান হয়েছে। আপামর জনসাধারণ তার নিজ স্বার্থের খাতিরে যদি কোমর বেঁধে সেই নেতৃত্বের পাশে দাঁড়াতে পারে, তাহলে পৃথিবীর চেহারাটা আরও একবার পাল্টে যাবে। যেমন পাল্টে গেছে রাশিয়ার উত্থানে, যেমন পাল্টে গেছে চীনের উত্থানে।